500 টাকা বাড়ায় দেন, ট্যাঙ্কি ফুল করে দিব। তেল নিয়ে তেলেস্মাতি চলছেই, পুরোটাই বিপিসির দায়, কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এটা সরকারের দায়িত্ব। সেটা কি সরকার স্বীকার করছে? কেউ ডেলিবারেটলি কাজটা করেছে। তার মানে সরকারই দিচ্ছে না। 120 কোটি ঘনফুটের একটা ঘাটতি আছে। আমরা কি সামনেই সংকটটার দিকে পড়তে যাচ্ছি? 50 লাখ মানুষ বেকার পরিবার, সেইটা থেকে মুক্তির উপায় কি? তাহলে সামনে আমাদের জন্য ভয়ঙ্কর দিন। তেল নিয়ে তেলেস্মাতি চলছেই। যে পেট্রোল এবং অকটেন স্থানীয়ভাবে উৎপাদন করা হয়, সেই পেট্রোল অকটেন নিয়ে যেমন হইচই পড়ে গেছে বাজারে, কিন্তু ডিজেল এবং এলএনজির যার একটা সংকট তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন, তা নিয়ে কোনো আলাপই নেই। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার জন্য আমাদের আজকের পডকাস্ট কথা চলকে আমন্ত্রণ জানিয়েছি সাংবাদিক ও লেখক জনাব মঞ্জুরুল আহসানকে, যিনি ক্যারিয়ারের একটা দীর্ঘ সময় জ্বালানি, বিদ্যুৎ এবং খনিজ সম্পদ নিয়ে কাজ করেছেন। মঞ্জুরুল আহসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। যেটা শুরুতেই বলছিলাম, এই যে পেট্রোল এবং অকটেন, যে পেট্রোল পাম্পগুলোতে, ফুয়েলিং স্টেশনগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার লাইন, রেশনিং করলো সরকার, তারপরে সেই রেশনিং প্রথা আবার ওঠালো। ঈদের ছুটিতে ঢাকা প্রায় ফাঁকা, কিন্তু পেট্রোল পাম্পগুলো ফাঁকা হয়নি। এই সামগ্রিক বাস্তবতাটা আপনি কিভাবে দেখেন? মানে যে জিনিসের সংকট নাই সেই জিনিস নিয়ে মানুষের এত হইচই কেন? সরকারের কি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? সর্বশেষ আজ বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী উনি একটা কথা বলেছেন যে সংকটের কারণে সাপ্লাই চেইনে বড় ধরনের ডিজাস্টার ঘটেছে। তো শেষ স্টেটমেন্ট দিয়ে শুরু করলাম। আজকে বলেছেন, মানে আমরা কথা বলছি 24 মার্চ। যে 24 মার্চেরই একটা আপডেট, ইফ আই এম নট রং, যে এই ধরনের একটা কথা বলেছেন। এবং আপনার কথার সমর্থনই বলি যে সরকার, মানে মন্ত্রণালয় থেকে এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর থেকে একই কথা বলা হচ্ছে যে সংকট নাই, বরং বলা হচ্ছে 25% বেশি সরবরাহ করা হয়েছে এই মাঝখানের সময়টাতে। তো তারপরেও যখন একই সাথে যদি আমরা আবার দেখি যে পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন বা এনাদের বক্তব্যগুলো দেখি, ওনারা কিন্তু কন্টিনিউয়াসলি অভিযোগ করে যাচ্ছেন যে তারা পর্যাপ্ত জ্বালানি সরবরাহ পাচ্ছেন না। ফলে তাদের পক্ষে মোটর বাইক, প্রাইভেট কার বা এই ধরনের বেশ করে পেট্রোল অকটেন যে সমস্ত যানবাহন ব্যবহার করে তাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তো এই দুইটা বক্তব্য আসলে একই সাথে সত্য হতে পারে না। তো এটা সরকারের দায়িত্ব, যেহেতু দিন শেষে অভিযোগের তীর সরকারের দিকে যায়, এই পুরো রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্যে নির্বাচিত জনপ্রতিনিধি। সুতরাং এটা সরকারকে স্পষ্ট করতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। এবং বিষয়টা যদি এরকম হয় যে অভিযোগ এরকম যদি হয় যে কালোবাজারে যাচ্ছে, যেমন এরকম খবর পাওয়া যাচ্ছে যে যেখানে মোটর বাইক বা প্রাইভেট কারগুলো সারাই করা হয়, গ্যারেজ বলি আমরা, এই সমস্ত জায়গায় প্রচুর তেল পাওয়া যাচ্ছে অ্যাট এ হাই প্রাইস। সরকার নির্ধারিত মূল্যে সেখানে বিক্রি হচ্ছে, 150-200 টাকা পর্যন্ত লিটার বিক্রি হচ্ছে। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে, এটা বিচ্ছিন্ন, আমার ব্যক্তিগত দুটা ঘটনা আমি জানি যেখানে পাম্পে নাই বলছে, কিন্তু যে কর্মীটি তেল দিচ্ছে সে চাহিদা বুঝে বা মানুষ বুঝে হয়তো বলছে। যেমন আমি দুজন পরিচিতর কাছ থেকে শুনেছি, একসময় বলল যে স্যার আমাকে 500 টাকা বাড়ায় দেন, ট্যাঙ্কি ফুল করে দিব। তার মানে এটা একটা অ্যাট্রোসিটি আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং ঘটনাটার সূত্রপাত হয়েছে 6 মার্চ, যখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন রেশনিংটা শুরু করলো। এবং সরকারের দিক থেকে, মন্ত্রণালয়ের দিক থেকে যে বক্তব্য যে সংকট নাই আর বিপিসি রেশনিং শুরু করলো, এই দুইটা বিপরীত ঘটনা আসলে একটা অনিয়ম বা মার্কেটের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত করবার জন্য একটা ক্ষেত্র তৈরি করেছে। মানে গিভেন যা ঘটনা আমরা জানতে পারছি তার মধ্যে থেকে। তো
এইটা সমাধান কিভাবে করবে সরকার, সেটা সরকার ভালো বুঝবে, কারণ তার হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এই সংস্থাগুলো, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো, তারা কিভাবে এই কাজগুলো করছে, এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেগুলো খতিয়ে দেখার বিষয় আছে। এতদিন ধরে এই সংকটটা জিয়ে রাখা, এইটা কোনো স্বাভাবিক ঘটনা না। এইটা এত দীর্ঘ লাইন, এরকম ভোগান্তি এইটা অতীতে কখনো দেখা যায়নি। এখন বাংলাদেশের তেল সাপ্লাই চেইনের যে হিউজ একটা মার্কেট তৈরি হয়েছে, যে প্রায় 60 লাখ টন প্রতি বছর, এটা তো কল্পনাও করা যেত না আজকে থেকে 20 বছর আগে। তো এই সাপ্লাই চেইনটা ডেভেলপ হয়েছে ওভার দি ইয়ার্স, বিভিন্ন সরকারের সময় হয়েছে। সরকারের কাজ হচ্ছে এই সাপ্লাই চেইনটাকে স্মুথ রাখা, জনগণকে আতঙ্কিত না করা। কিন্তু যখন এই রেশনিংটা চালু হলো, এটা পরিষ্কার একটা মেসেজ বা সিগন্যাল যেটা মানুষকে আতঙ্কিত করে। অথচ আপনিও বললেন এবং আমরা অনেকেই জানি যে পেট্রোল এবং অকটেনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আমাদের দুটি মেজর সোর্স থেকে পেট্রোল এবং অকটেনটা আমরা পাই। তার কমটা পাই ইস্টার্ন রিফাইনারি থেকে, ওখানে 12-14 লাখ টন ক্রুড অয়েল রিফাইন হয় আপনি জানেন, এবং সেখান থেকে আমরা কিছু 2.5-3 লাখ টনের মতো পেট্রোল অকটেন পাই। আর এর বাইরে আমাদের কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট রয়েছে, যেগুলো আমাদের গ্যাস ফিল্ডে ন্যাচারাল গ্যাসের বাদেও ওখানে কিছু লিকুইড বা অপরিশোধিত তেলের মতো কিছু রেসিডিউ থাকে, যেগুলো পরিমাণ নেহাত কম না, এবং সেগুলো ফ্র্যাকশনেশন করে সেই পেট্রোল অকটেনই আমরা পাচ্ছি। এবং আমি যদি খুব ভুল না বলি, 10 লাখ মেট্রিক টনের বেশি হচ্ছে এগুলোর ক্যাপাসিটি, কিন্তু আমাদের বার্ষিক চাহিদা হচ্ছে 8-8.5 লাখ টন। তার মানে এটা তো সারপ্লাস, ক্যাপাসিটির সারপ্লাস। কিন্তু সেরকম একটা পণ্য বা মানুষের প্রয়োজনীয় পণ্য, সেইটার একটা স্ক্যারসিটি দেখানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে। এটা তৈরি করা হচ্ছে বলা ছাড়া, মানে হয়ে গেছে বা কনসিকুয়েন্স অফ সাম এক্সটার্নাল ইস্যুস, এগুলো বলবার আসলে সুযোগ নাই যখন সেটা আপনি স্বয়ংসম্পূর্ণ। এবং অস্থিতিশীলতা, ইরানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে আক্রমণ হামলা শুরু করেছে, সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। তো আমাদের প্রত্যেকটা তেলেরই ন্যূনতম মজুদের একটা সক্ষমতা থাকে। তো সেই জায়গা থেকে সবচাইতে বেশি মজুদেরও সক্ষমতা রয়েছে, মানে প্রায় মাসখানেক বা 1 মাসের বেশি সক্ষমতা রয়েছে পেট্রোল অকটেনের। আবার সেইটার প্রোডাকশন সিস্টেমটা, তার র ম্যাটেরিয়ালের সিংহভাগ আমার নিজস্ব গ্যাস ফিল্ডগুলো থেকে আসে। সুতরাং আমার গ্যাস ফিল্ডে গ্যাস প্রোডাকশন চলছে, সেখান থেকে কনডেনসেট বাই প্রোডাক্ট হিসেবে আসতেছে, ফ্র্যাকশনেশন প্লান্টে যাচ্ছে, সেগুলো রিফাইন্ড হয়ে পেট্রোল অকটেন হচ্ছে। আমার সংকট হতে পারে যেটা খুবই সামান্য মাত্রায় লাগে, সেটা অকটেন বুস্টার বলে একটা এলিমেন্ট আছে, যেটা আমরা পরিবহনে ব্যবহার করবার সময় মিক্স আপ করতে হয় একটা সার্টেন রেশিওতে। সেইটার জন্যে এই ধরনের সিচুয়েশন হওয়ার কোনো কারণ নাই, অথবা তারা এটা এখন পর্যন্ত খোলাসা করে বলছেও না কেন তারা রেশনিংয়ে গেল, আবার প্রতিদিন পরে তুলেও দিল। মানে আপনি তার ইম্প্যাক্টটা কিন্তু থেকে যায় একটা এই ধরনের এসেনশিয়াল প্রোডাক্টের সাপ্লাই চেইনে। যখন এই ধরনের একটা ঘটনা ঘটানো হয় অফিসিয়াল আদেশ জারি করে, সেটা আধা বেলার জন্যই রাখেন, কিন্তু সর্বনাশ যা হওয়ার হয়ে যায়। এরপরে তারা, আমার প্রশ্নটা বা সাধারণভাবে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে তারা কেনই বা রেশনিং চালু করলো, কেনই সেটা তুলে দিল, এবং কেন এত বিপুল জনসমর্থন নিয়ে আসা একটা সরকার এনফোর্স করতে পারছে না সাপ্লাই চেইন স্মুথ করবার জন্য। এবং অভিযোগের তীরটা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর দিকে। আপনি যদি দেখেন পদ্মা, মেঘনা, যমুনা, তারা সারা দেশে 3টা বা 4টা জোনে ভাগ করে তারা তেল সরবরাহ করে পেট্রোল পাম্পগুলোতে তাদের ভেহিকেলে। তো হঠাৎ করে কি হলো যে এই সরবরাহ কমে যাচ্ছে? কেন কমে যাচ্ছে?
আপনি একবার বললেন হচ্ছে করতে দেয়া হলো, তারপর বললেন ঘটতে দেয়া হলো, মানে এই করতে দেয়া হলো ঘটতে দেয়া হলো আপনি কেন বলতে চাচ্ছেন? মানে লুপটা তাহলে কোথায়? যে জিনিসে আমি স্বয়ংসম্পূর্ণ সেই জিনিস নিয়ে এত হইচই। আমি ওইটা মানে আমার বক্তব্যের পক্ষে আমি ব্যাখ্যাটা দিই যে মানে এইটা হয়ে গেছে বলা যাচ্ছে না, কোনো এইটা কেউ ডেলিবারেটলি কাজটা করেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করেছে বা করে যাচ্ছে। কারণ এইটা কোনো একটা দুর্ঘটনা কিংবা কোনো সাপ্লাই চেইনের কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হওয়ার ঘটনা, এরকম কিছু কোনো ঘটনার খবর আমরা পাচ্ছি না। তাহলে আপনার যেই প্রোডাক্ট সাফিসিয়েন্ট আছে সেইটা আপনি বাজারে দিচ্ছেন না। তাহলে যারা দিচ্ছে না তারা দিচ্ছে না, মানে দিতে পারছে না বলা যাচ্ছে না। এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে, একটা উদ্দেশ্যমূলকভাবে, আর একটা হচ্ছে আমার ইচ্ছা আছে আমি পারছি না ডিউ টু সেট অফ লিমিটেশনস, যে এই কারণে আমি পারছি না। ওই কারণে বলা হচ্ছে যে তারা করছে না। কিন্তু যারা দিচ্ছে না তারা তো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তার মানে সরকারই দিচ্ছে না। প্রশ্ন বা অস্বস্তিটা ওখানেই যে এটা রাষ্ট্রায়ত্ত মনোপলি। আমাদের তেলের বাজারটা শতভাগ নিয়ন্ত্রণ করে, আমাদের খোলা বাজারটা শতভাগ নিয়ন্ত্রণ করে বিপিসির কোম্পানিগুলো, এবং তারা সবাই হচ্ছে আমাদের জয়েন্ট স্টকেও রেজিস্টার্ড, আমাদের শেয়ার বাজারেও রেজিস্টার্ড। সুতরাং এবং তারা যখন দিচ্ছে না, এই কথাটা হচ্ছে, এটা আমি প্রথম বলছি বা আমরা এই আলোচনায় প্রথম বলছি এমন না। এই বিষয়টা নিয়ে প্রতিদিনই কথা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন ফোরামে, কিন্তু উত্তরটা আমরা পাচ্ছি না। এই সংকটের কোনো পরিষ্কার বার্তা কি সরকারের তরফ থেকে চোখে পড়লো আপনার? যে এই আদৌতে যে সংকটটা তৈরি হয়েছে, মানে সরকার তো বারবার বলছে কোনো সংকট নাই, আমার প্রোডাকশনের কমতি নেই, আমি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু একটা সংকট যে চোখের সামনে, সেটা কি সরকার স্বীকার করছে? সংকট যদি মানে যেইটা নিয়ে অরিড হওয়ার মতো আপনি শুরুতে বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল গ্যাস সাপ্লাই, ডিমান্ড সাপ্লাইয়ের অলরেডি একটা বড় গ্যাপ আছে, যেটা আমাদের আমদানি থেকে কিছুটা ঘাটতি মেটানো হয়, যে 380 কোটি ঘনফুট প্রতিদিন যে চাহিদা, তার বিপরীতে আমার 1200 মিলিয়ন কিউবিক ফিট, মানে 120 কোটি ঘনফুটের মতো আমার শর্টেজ আছে। সেই জায়গায় ইম্পোর্ট করে আমি একটা বড় চাহিদা পূরণ করি, এবং এই এলএনজি আসার যে রুট, আমরা যে আমি এলএনজি ইস্যুতে পরে ঢুকবো। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে পেট্রোল পাম্পগুলোতে যে অজস্র লাইন, এখানে একটা সংকট তো দৃশ্যমান, সেটা হয়তো তেলের সংকট না, কিন্তু ব্যবস্থাপনাগত সংকট, কিংবা এই যে মানুষের স্টক করার যে প্রবণতা, এইটার যে একটা সংকট, কিংবা আপনি যেটা বলছেন যে দিচ্ছে না থাকার পরও এই যে সংকট, এইটা কি সরকারকে স্বীকার করতেও দেখলেন, কিংবা কোনো এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি নিতে দেখলেন? এখন পর্যন্ত কোনো মেজার স্পষ্ট না। কিছু মোবাইল কোড ড্রাইভ চেষ্টা হয়েছিল, আমি গত কয়েকদিনে সেগুলো খুব দৃশ্যমান না। হয়তো খাগড়াছড়িতে দেখলাম সেনাবাহিনী একটা পেট্রোল পাম্পে গিয়ে অবস্থান নিয়েছে। খাগড়াছড়ি এটার জন্য খুব উৎকৃষ্ট উদাহরণ না, কারণ ওখানে ট্রাফিক মোবিলিটি খুবই সীমিত, আমাদের মূল অর্থনীতি থেকেও তাদের অংশগ্রহণ খুব কম। কিন্তু অন্যান্য জায়গায় যদি ইল্লিগাল কোনো অ্যাটেম্প্ট থাকে, হোর্ডিংয়ের কোনো মুভ থাকে বা প্রবণতা থাকে, সেজন্যে সরকারের তো ড্রাইভ দিতে হবে, এবং খুব সিরিয়াস ড্রাইভ দেবার কথা। আর মানুষ আসলে একটা মোটর বাইক, আমরা এভাবে চিন্তা করি যে আমার একটা সেডান কার আছে, তার সর্বোচ্চ আমি কত লিটার তেল নিতে পারি, ধরুন আমি মজুত করব, আমি ব্যক্তিগত ক্যাপাসিটিতে কয় লিটার তেল মজুত করতে পারি। সুতরাং এইটা শুধু 70-80 লিটার, এর বেশি না। আমরা কথা বলছি লাখ টন, মানে সে 1000 টন, টন মিনস হচ্ছে 1000 লিটার, তার সাথে কয়েক হাজার টন, তো এটা মাল্টিপ্লাই করেন। সুতরাং এই জায়গায় হোর্ডিংয়ের যদি কোনো স্কোপ থাকে,
তাহলে সেগুলো খুব সিলেক্টেড জায়গায়, সেই জায়গাগুলো সরকার রিচ করা, সার্ভেলেন্সের মধ্যে আনা সমস্যা না, সেটা খুবই সহজ এবং তাদের পারবার কথা। তারপরে আসে যে সমস্ত জায়গায় মেনটেন্যান্সের কাজ হয়, সেখানে একটা বিষয় ধারণা করা যায়, এক্স্যাক্ট তথ্য সরকারের কাছেই থাকতে হবে, কারণ বারবার ফিরে যেতে হবে সরকারের কাছে, কারণ তার সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে, তার হাতে গোয়েন্দা সংস্থা আছে, তার হাতে মানে অ্যাম্পল অফ পাওয়ার, মানে একটা সরকারের কাছে যা থাকে, যেটা জনগণই তাকে এম্পাওয়ার করে। তো সেই জায়গায় কোনো কার্যকর মুভ বা যেটা দিয়ে কোনো রেজাল্ট আনা সম্ভব, আমরা রেজাল্টটা পাচ্ছি না। আমরা বুঝবো যখন পেট্রোল পাম্পে জ্বালানি প্রত্যাশী মানুষের ভিড় কমবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ একটা সে যে মেজারই নিক তাতে কাজ হচ্ছে। মানে আমরা এরকম কোনো সিমটম দেখছি না, আমরা এরকম কোনো স্টেটমেন্টও দেখছি না। পেট্রোল অকটেন যে কালোবাজারে, এটা আপনার আমার চোখের সামনে দিবালোকের মতো স্পষ্ট, মানে এটার জন্য কোনো রকেট সায়েন্স কিংবা গোয়েন্দা সংস্থার রিপোর্ট লাগছে না। মানে আপনি যখন রেশনিং শুরু করবেন, তখন আপনি একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ইম্পোজ করলেন আপনার মার্কেটে। এইটা পুরোটাই বিপিসির দায়, যে সে রেশনিংটা করলো একটা রিউমার বেস। বিপিসি যদি না জানে যে তার সক্ষমতা সম্পর্কে, তাইলে তো আর কারো জানবার কথা না, তাই না? সেই সোল প্লেয়ার, একক প্লেয়ার বাংলাদেশ মার্কেটে। সে যখন রেশনিংটা করলো, এইটা অনেক অজানা স্পেস ক্রিয়েট করলো মার্কেট সিস্টেমে, এটা আমরা ধরে নিতে পারি, কারণ তার একটা কনসিকুয়েন্স আছে, তার একটা প্রতিক্রিয়া আছে বাজার ব্যবস্থায়। এবং এই ধরনের সংকট যখন চাউর হয়, তখন ইমিডিয়েট ইম্প্যাক্ট হয় যে যাদের সক্ষমতা আছে তারা মজুত করে, হোর্ডিংয়ের প্রবণতাটা তৈরি করে। সো এই সিদ্ধান্তটা খুব সুইসাইডাল একটা সিদ্ধান্ত ছিল। এইটা একটা জিনিস। এখন যেটা হয়ে গেছে, এখন এখান থেকে রেমেডিটা কি, মানুষের মধ্যে মানুষকে কিভাবে আশ্বস্ত করা যায়, সেইটা আসলে মানে আমি যদি খুব ভুল না বলি, মানুষ যা চাইবে, যতটুকু চাইবে, ইন্ডিভিজুয়াল যে রাইডার, যে একটা সেডান নিয়ে যাক, একটা এসইউভি নিয়ে যাক, কিংবা একটা মোটর বাইক নিয়ে যাক, তার চাহিদা মতো তোমার দিতেই হবে। আদারওয়াইজ মানুষের মধ্যে যে পারসেপশন তৈরি হয়েছে, আমরা এরকম ঘন্টার পর ঘন্টা কথা বলেও তাদের মধ্যে কোনো আস্থা তৈরি করা যাবে না, কারণ তারা পাচ্ছে না। দিন শেষে পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় তার প্রিশিয়াস ওয়ার্ক আওয়ার স্যাক্রিফাইস করে তারা এটা করতে হচ্ছে। কিন্তু এই আস্থা তৈরি করার জন্য যে একমাত্র সমাধান যেটা বললেন, সেটা যেহেতু হচ্ছে না একটা লম্বা সময় ধরে, তাহলে কি এটা কনস্পিরেসি থিওরিও বলতে পারেন, যে অনেকে তো বলে, এরকম একটা কথাও তো আছে বাজারে, যে যারা এটি নিয়ন্ত্রণ করার কথা, তাদের কোনো না কোনো কূটবুদ্ধিতেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। মানে যারা এই ধরনের এইটার যে যারা নিয়ন্ত্রক, এই আলোচনাগুলো মানে আসলে খুব স্বাস্থ্যকর আলোচনা না। স্বাস্থ্যকর আলোচনা না এই কারণে যে ধরে নেই যে এখানে একটা এই সংকটটা দেখায় কিছু তেল কালোবাজারে বিক্রি করে কিছু মানুষ, সেখানে সরকারি কর্মচারীও থাকতে পারে, তারা ফাইন্যান্সিয়ালি গেইনড হবে। কিন্তু ইটসেলফ একটা নতুন সরকার, তার জন্য এটা কিন্তু ভীষণ ডিসক্রেডিট। সে নিজে, একটা সরকার কখনোই চাইবে না, কারণ মানে আমরা একটা মুভ বা একটা আনইউজুয়াল ঘটনা সরকার ঘটাবে, তার তো ডিভিডেন্ড থাকতে হবে, তার প্রাপ্তি থাকতে হবে। এখানে সরকারের প্রাপ্তিটা কি, আমরা যদি সেইটা বুঝবার চেষ্টা করি, সেই জায়গায় কিন্তু বরং এই ধরনের ঘটনা নতুন একটা সরকারের জন্য খুবই বিব্রতকর। সেটা সরকারের জন্য বিব্রতকর, কিন্তু যদি কতিপয় মানুষ সেটা করে থাকে, অসাধু কর্মকর্তা কর্মচারী এবং অসাধু ব্যবসায়ীদের যোগ সাজসে যদি এটা হয়, দেন এইটার একটা হয়তো একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড়ায় যে হ্যাঁ, এই ধরনের কিছু ঘটে থাকতে পারে, আমরা বড় জোর এইভাবে বলতে পারি। কিন্তু আসলে কি ঘটেছে, এইটা সরকারের ওই সক্ষমতা আছে, বা আমাদের ধরে নিতে হবে তার সক্ষমতা আছে, এবং তার এটা রিভিল করতে হবে। এবং সরকার কি পরিষ্কার করে এই বার্তাটা দিতে হবে আস্থা তৈরি করতে হলে। ডিজেল নিয়ে তো এক ধরনের আমাদের আমদানি নির্ভরতা আছে।
বেশ ভালো রকমের আমদানি নির্ভরতা আছে। এই ডোমেস্টিক সিচুয়েশন বাদ দিলে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কনফ্লিক্ট সেইটার কারণে আমাদের ডিজেল সাপ্লাইয়ের এক ধরনের সংকট তৈরি হয়েছে, সেইটাকে আমরা এখনও বুঝতে পারছি না, কারণ ফার্মিং সাইকেলটা শেষ হয়নি। এই জন্য আমরা কি সামনেই সংকটটার দিকে পড়তে যাচ্ছি? আপনার অ্যাসেসমেন্ট কি বলে? হিসেবটা ঠিকঠাকভাবে করলেও যে ধরুন বিষয়টা শুরু হয়েছে 28 তারিখ ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, হ্যাঁ, আজ হচ্ছে 24 মার্চ, এটা হচ্ছে 25 দিনের একটা ঘটনা। ধরেন সাগর টার্মাইল থাকবার কারণে আমরা কিন্তু জানি না যে কখন জাহাজ বন্ধ থাকছে সাগরে। এরকম অনেক ঘটনা ঘটে যেখানে আমার সাপ্লাই চেইনের ধরুন আমার যে স্টোরেজ ক্যাপাসিটি সেইটা খালি হচ্ছে, আবার আরেক দিক থেকে রিফাইন্ড অয়েল এসে বা ক্রুড অয়েল রিফাইন্ড হয়ে আবার ওই স্টোরেজগুলো ফিল আপ হচ্ছে। এটা একটা নিরন্তর প্রক্রিয়া। আমাদের ডিজেলের সে আমাদের মজুদ ক্যাপাসিটি 22-24 দিনের মতো আমাদের ক্যাপাসিটি আছে, যেইটা যদি সাপ্লাই চেইন স্মুথ থাকে এটা খুব প্রবলেম হওয়ার কথা না। কোশ্চেনটা হচ্ছে আমরা হরমুজ প্রণালীর উপরে আমাদের ডিপেন্ডেন্সি নির্ভরতা কতটুকু, এবং এই যে 26 দিন আমরা বলছি, এই 26 দিনে আসলে ওখান থেকে কয়টা জাহাজ আসার কথা? আমার সংকট হলে অতটুকুর সংকট হবার কথা। আমাদের বড় একটা অংশ আমরা এশিয়ান বাজার থেকে ক্রয় করি, ইভেন আমরা ভারত থেকেও করি। ভারতের আবার এশিয়ান বাজার, এশিয়ার কি তেল প্রডিউস করে না, তারা হয়তো মিডল ইস্টের বা তেল উৎপাদনকারী দেশগুলো থেকে, ওটা একটা ট্রেডিং হাব এশিয়ান যে বাজার, সিঙ্গাপুর বা এই ধরনের বাজার থেকে আমরা যেটা কিনি। তো ওইটা ব্যাকট্র্যাক করে দেখা যাবে যে ডিজেলের জন্য, রিফাইন্ড অয়েলের জন্য আসলে আমার হরমুজ প্রণালীর ডিপেন্ডেন্সি কম্পারেটিভলি কম। ইন্ডিয়ার উপরে আমার একটা নির্ভরতা তৈরি হয়েছে, যেহেতু নুমালিগড় রিফাইনারি থেকে আমার তেল আসবার একটা অবকাঠামো আছে, হয়তো সেখান থেকে তেল আসা শুরু করেছে। ইন্ডিয়ার যদি ক্রুড অয়েল সোর্স আমরা ব্যাকট্র্যাক করি, তার একটা অপরিশোধিত তেলের একটা ইন্টারেস্টিং সোর্স হচ্ছে রাশিয়া। ফলে ইন্ডিয়ার কাছ থেকে আমাদের পাওয়ার বিষয়টা এটা শর্ত সাপেক্ষ না। ইভেন আমরা যে এশিয়ার বাজার থেকে যেটা সোর্স করি সেখানেও দেখা যাবে যে একটা খুবই লোয়ার পার্সেন্টেজ ডিপেন্ডেন্ট অন হরমুজ প্রণালী বা চ্যানেল। এই চ্যানেলের বাইরে থেকেই তারা সোর্স করছে। সুতরাং আমাদের বড় ধরনের ক্রাইসিস যদি বলেন যেটা সরবরাহ দেয়া যাবে না, সেই পরিস্থিতি হওয়ার কথা না। যেটা হবে যে হ্যাঁ, জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়ে যাবে। যদি আমার রিমোট কোনো সোর্স থেকে তেলটা পেতে হয়, যাদের কাছ থেকে আমরা কিনি, বা আমরা যদি স্পট মার্কেট থেকে কিনতে যাই, অনেক বেশি ফোকাসড হই, এইটা আমাকে অনেক বেশি মূল্য দিতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, যে এখানে ব্যয় বাড়বে কিন্তু সরবরাহ অনিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমার তেলের একটা বড় ব্যবহার হচ্ছে ইরিগেশনে শুকনা মৌসুমের। তো এখন কি মার্চ, আমার আগামী 3 মাস পরে, এটা অক্টোবর নভেম্বরে গিয়ে আমার বড় ইরিগেশনের বিষয়টা রেলিভেন্ট হবে। তার আগ পর্যন্ত হয়তো মাসখানেকের পরেই তো বৃষ্টি শুরু হয়ে গেলে আমাদের যে ক্রপিং, সেখানে বৃষ্টি ন্যাচারাল কন্ট্রিবিউশনটা, ইরিগেশনটা কন্ট্রিবিউট করবে। সুতরাং আমার কৃষি ওইভাবে এফেক্টেড হবার কথা না। 2 হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের একটা নির্ভরতা রয়েছে, সেটা হচ্ছে ডিজেল এবং ফার্নেস অয়েলের উপরে। তো ডিজেলের উপরে আসলে ডিজেল এত নর্মাল স্বাভাবিক সময়ে ডিজেল এত এক্সপেন্সিভ যে ডিজেল পাওয়ার প্ল্যান্টগুলো খুবই কম না পারতে পিক আওয়ারে কিছু চালায়। ফার্নেস অয়েল আমাদের একটা ডিপেন্ডেন্সির জায়গা, আর হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটা দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে, কারণ আমি গ্যাসেও স্বয়ংসম্পূর্ণ নই,
আমি ফার্নেস অয়েলেও স্বয়ংসম্পূর্ণ নই। যে পরিমাণ গ্যাস এবং ফার্নেস অয়েল আমার ইলেকট্রিসিটি জেনারেশনে ব্যবহৃত হয়, সেইটা একটা আলাপ হতে পারে যে সেইটা কিভাবে মিটিগেট করা হবে। কারণ এগুলোর তেলের বাজার যেটা এন্ড কনজিউমার, এইটা খুব ইমিডিয়েট ইম্প্যাক্ট থাকে। যে আপনি তেল কিছুটা বেশি দামে আগামী 1 মাস কিনলেন, এরপরে আপনি আবার তেলের দাম কমায় নিয়ে আসলেন, 1 মাস বাড়লো, 1 মাস পরে কমায় নিয়ে আসলেন। ওইটা মার্কেট এবং তার চেইন ইফেক্ট যতটা, তার থেকে অনেক বেশি হচ্ছে বিদ্যুৎ। যখন একবার বিদ্যুৎ উৎপাদন এক্সপেন্সিভ হয়ে যায়, তার ইম্প্যাক্ট এবং জটিলতাটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদের যদি কনসার্ন বলি, সেটা হচ্ছে বিদ্যুৎ, এবং তার ইম্প্যাক্ট থাকবে যে পাওয়ার প্ল্যান্টগুলো চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না, তখন লোডশেডিং বাড়বে। যদি লোডশেডিং কমাইতে চায়, তাহলে ট্রেড অফ হচ্ছে বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়তি ব্যয়টা সরকারকে মেটাতে হবে, অথবা বিদ্যুতের খুচরা মূল্য বাড়িয়ে জনগণের কাছ থেকে সেই পয়সাটা নিয়ে আপস্ট্রিমে সেই জ্বালানি তেলের মূল্য পরিশোধ করতে হবে। এইখানে যখন বিদ্যুৎ নিয়ে কথা বলছেন, ডিজেলের ক্ষেত্রে হয়তো আপনি বলছেন যে হরমুজের উপর আমাদের ডিপেন্ডেন্সি খানিকটা কম, কিন্তু এলএনজির উপর তো একটা ডিপেন্ডেন্সি আছে, কারণ কাতার থেকে আমরা যে এলএনজিটা আনি সেটা তো পুরোটাই হরমুজের উপর নির্ভরশীল। সেইটারও কি একটা ইম্প্যাক্ট পড়বে সামগ্রিক ব্যবস্থা? অবশ্যই, মানে এটা কোনো সন্দেহ নাই। আর এই সমস্ত ক্ষেত্রে মুশকিল যেটা, ধরুন একটা আমাদের দুটো এফএসআরইউ বলে, মানে ফ্লোটিং রিগ্যাসিফিকেশন টার্মিনাল, এগুলো ল্যান্ড বেসড হয়। মানে মহেশখালীতে যে দুইটা, হ্যাঁ, একটা এক্সেলারেট এনার্জি আমেরিকার, আর একটা সামিট, যেটা এখন এক সময় বাংলাদেশি কোম্পানি ছিল, যাকে এখন বলতে হবে সিঙ্গাপুরের কোম্পানি। তো এই দুটো আছে। আরও কিছু প্রকল্প ছিল, সেগুলোর মধ্যে কিছু স্ট্যাগনেন্সি আছে। সেগুলো প্রকল্পগুলো এই মার্চ মাসেই বর্তমান সরকার কিছু প্রকল্প সামনে আনার চেষ্টা করছে। আমি প্রকল্পগুলো নিয়ে একটু আলাদা করে জানতে চাইবো। আপনি ওই এলএনজির যে আমদানি নির্ভরতা, সেইটা শর্টেজের কারণে আমার কি ইম্প্যাক্ট পড়বে? এলএনজির মূল গ্রাহক হচ্ছে বা গ্যাসের মূল, মানে আমাদের অর্থনীতির সবচাইতে উপকারী গ্রাহক যদি বলি, দুটো গ্যাসের, প্রাকৃতিক গ্যাসের। একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, আর একটা হলো সার উৎপাদন। ঠিক আছে? তো আমার অলরেডি 120 কোটি ঘনফুটের একটা ঘাটতি আছে, এবং 120 কোটি ঘনফুট এর মানে আমি যদি আমদানি সহ বলি, তাহলে এই পরিমাণটা আরও বেশি। এই অবস্থায় এমনিতেই আমাদের পাওয়ার সেক্টর ব্লিডিং, মানে হাই কস্ট অফ প্রাইমারি ফিউল, এইটা ইরানের এই বা মধ্যপ্রাচ্যে এই অস্থিতিশীলতা এইটাকে আরও বাজে জায়গায় নিয়ে যাবে। এবং গ্যাসের ক্ষেত্রে যেই মুশকিল, যেটা আমি তখন বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এলএনজি এনেও আপনি চাইলেন, হ্যাঁ, যে আপনি 1000 মিলিয়ন ঘনফুট প্রতিদিন আপনি একটা ক্যাপাসিটির আমদানি করছেন। আপনি চাইলেন, আপনার টাকা আছে, আপনি 5000 মিলিয়ন ঘনফুট আপনি আনবেন, আপনি পারবেন না। কারণ এই গ্যাসটা এলএনজি ফর্মে আনবেন আপনার শোরে, কিন্তু ওখানে রিগ্যাসিফিকেশন করবার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটি আপনার নাই। তো আপনি যদি কস্ট ইফেক্টিভ ওয়েতে করতে চান, তাহলে আপনার ল্যান্ড বেসড এলএনজি রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট করতে হবে। সেটা করতে মিনিমাম 2 থেকে 3 বছর। তো বাংলাদেশের অভিজ্ঞতায় সেটা আরও সময় লাগবে। তো সুতরাং এখানে চটজলদি কোনো সমাধান নাই। এখানে বিদ্যুতের সমস্যার সংকট বা বিদ্যুৎ সরবরাহ যদি ভালো রাখতে চায় কর্তৃপক্ষ বা সরকার, সেক্ষেত্রে তার তেলের উপর ডিপেন্ডেন্সি বাড়বে। এবং ফার্নেস অয়েল এখন যারা প্রায় বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন করে, তাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েলটা তারা আমদানি করে। এই আমদানিটা বাড়বে এবং সেটার ইফেক্ট মূল্যে পড়বে, এবং দামও তো বাড়বে। হ্যাঁ, তাই যে দামটাই বাড়বে। তো এবং দাম যখন বেড়ে যাবে, তখন আমরা কেউ ভালো থাকবো না। কস্ট অফ লিভিং বেড়ে যাওয়া মানে
আমার ইনকাম বাড়বে না এটা নিশ্চিত, বরং দ্রব্যমূল্য বাড়বে এবং আমার পারচেজিং ক্যাপাসিটি কমবে, আমার কনজাম্পশন কমবে, আমার ম্যাক্রো টোটাল জাতীয় অর্থনীতি একটা মানে ডিক্লাইনিং ফেজে বা নিম্নগামী একটা প্রবণতার মধ্যে পড়ে যাবে। তো এইটা মানে একটা বিষয় হচ্ছে যে আমরা দুর্বল রাষ্ট্র, মানে বৈশ্বিক কোনো ইস্যুতে প্রভাবিত করবার তো সামর্থ্য নাই। আমরা স্রষ্টার কাছে দোয়া করতে পারি যে এই সমাধানটা যেন দ্রুত হয়, আদারওয়াইজ আমরা ভালো রকমের ট্রাবলে পড়ব। এখন পর্যন্ত গরমটা বাংলাদেশে পড়েনি। হ্যাঁ, এটা এপ্রিলের শুরু থেকেই কিন্তু মানে আমরা জাস্ট গরমের মধ্যে ঢুকছি। এটা এর মধ্যে যদি সমাধান হয়ে যায় তো বাঁচা, যদি না হয় তাহলে আমাদের অর্থনীতির জন্য, আমাদের সাধারণ জীবনযাপনের জন্য বড় ধরনের সংকট অপেক্ষা করছে। আপনার ব্যক্তি অভিজ্ঞতা কি বলে সামগ্রিক গত ধরেন 2-3 দশক ধরে আপনি যে জ্বালানি খাতের ব্যবস্থাপনা যা দেখেছেন, এখনও যা দেখছেন, আন্তর্জাতিক সমস্যা মিটে গেলেও এইটার রেশ দেশকে অনেক দিন বয়ে বেড়াতে হয় অভ্যন্তরীণ নানান রকম মিসম্যানেজমেন্টের কারণে, সেইটা থেকে ওই মুক্তির উপায় কি? আমি একটা উদাহরণ দিই। 2014 সাল থেকে 14 সালের এপ্রিল বা মে মাস থেকে তেলের দাম কমতে শুরু করে এবং এটা ব্রেন্ট ক্রুডের দাম $28 নিচে নেমে গেছিল। এটা হচ্ছে বটম। আমরা তখনও দেখেছি যে আমাদের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম একই ছিল, মানে সরকার বেশি আদায় করেছে এবং সেইটা নিয়ে সেই যে অতিরিক্ত রেভিনিউ সরকার অর্জন করলো তার এই প্রতিষ্ঠানগুলো দিয়ে, সরকার মানে কি এই সরকারি যে কোম্পানিগুলো বা কর্পোরেশন, সেই অর্থের কোনো উপযুক্ত সদ্ব্যবহার আমরা দেখি নাই। আপনার হয়তো মনে থাকবে যে ওই সময় প্রচুর লেখালেখি হয়েছে, টকশোতে আলাপ হয়েছে, সেমিনার সিম্পোজিয়াম হয়েছে যা এগুলো নিয়ে, এবং অনেক নিবন্ধ লেখা হয়েছে। আসলে জ্বালানি খাতটা নিয়ে সব সরকারি, আমি অন্য আরেকটা দিক বলি, যেমন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি এখন পর্যন্ত ট্রান্সপারেন্ট কোনো প্রসেসের মধ্যে আনা যায়নি। আমাদের একটা রেগুলেটরি প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, তার বিআরসি, তার প্রিয়াম্বলে তার যে জব ডেসক্রিপশন রয়েছে বা তার যে ওথ, যে সে জ্বালানি খাতের একটা সুব্যবস্থা নিশ্চিত করবে এবং মূল্য নির্ধারণ তার একটা কাজ, এবং রেশনালাইজ করা সহ একটা কাজগুলো রয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে তেলের মূল্য নির্ধারণে বিপিসি তার পুরো জীবদ্দশায় 2 বার সম্ভবত মূল্য নির্ধারণ করেছে। আর এরপরে যেমন এলপিজি বা এই ধরনের কিছু মূল্য নির্ধারণ যেটা করছে বা করছিল, আমরা জানি যে সেটা ব্যবসায়ীরা মানছে না, তার মানে বাজারে তার কোনো ইম্প্যাক্ট নাই, কোনো প্রভাব নেই। মানে বিআরসি এলপিজির দাম দেওয়া ঠিক করে, তার চেয়ে 300-400 টাকা বেশি দিয়ে কিনতে হয়। তো এই জায়গাগুলো একটা বার্তা দেয় যে মানে হিস্টোরিক্যালি আমাদের জ্বালানি খাতটা নিয়ে আমরা একটা নির্বাচন, আমরা একটা গণতন্ত্রের জন্য কথা বলি, কিন্তু গণতন্ত্রের ডে টু ডে লাইফের প্র্যাকটিস কি? আমি একটা পণ্য কিনবো, সেই পণ্যটার মূল্য কতটা রেশনাল বা যৌক্তিক, সেইটা নিয়ে সেটার কোনো চর্চা বা এনফোর্সমেন্ট একটা বাজারে নাই। এই গণতন্ত্রের মানে কি হবে? মানে এটা গণতন্ত্রের এক্সপ্রেশন কোথায়? তো বাজারে তো তার কোনো প্রকাশ বা অভিব্যক্তি আমরা পাচ্ছি না। এবং এই পরিস্থিতি তো ইরেসপেক্টিভ অফ এনি গভর্নমেন্ট। এবং যেমন আমি একবার পুরনো ডেটা নিয়ে ঘাটাঘাটি করতে দেখলাম যে এটা সম্ভবত ওই সময়টায় যে 2014-15 সালের দিকে, তখন আমি 74 সালে বিপিসি ফাউন্ডেড হয় একটা আইন দিয়ে, বিপিসি অ্যাক্ট 1974। ওই সময় থেকে ওই সময় কিছু
ডেটা, পুরনো ডেটা ওদের ওয়েবসাইটে ছিল, পরবর্তীতে এই ডেটা আর এখন পাওয়া যায় না। তো সেখানে আসলে দেখা গেছে যে বিপিসি সাকুল্যে 7 বছর রিয়েল লস করেছে। বিপিসির যে তেলের যে মূল্যটা আমাদের কাছ থেকে ইয়ে করা হয়, বাংলাদেশ খুবই ব্যতিক্রম দেশগুলোর একটা, যে আপনি জানবেন যে এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হয় না। সাপ্লিমেন্টারি ডিউটি মিনস যে যেইটাকে আপনি ডিসকারেজ করতে চান, কিন্তু আমাদের তেলের আমদানি পর্যায়ে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, ভালো সাইজের ভ্যাট আছে এবং আরও কিছু ডিউটি আছে। এগুলো ইম্পোজ করবার পরে তারপরে মূল্যটা নির্ধারণ হয়। তো এইটা এবং সব সরকার একই বয়ান যে এই তেল আমদানিতে ভর্তুকি আমরা দিতে পারবো না। হ্যাঁ, বিষয়টা তুমি তোমার রেভিনিউ এখান থেকে পাচ্ছ, তুমি তোমার অযৌক্তিক ট্যাক্স ইম্পোজ করে তুমি এই মূল্যটা আর্টিফিশিয়ালি বাড়িয়ে রাখছো, তারপরে বলতেছো যে এখানে আমার লস হচ্ছে। তোমার লস কোথায়? ওই 7 বছর ছাড়া আর এসেনশিয়ালি বিপিসি লস করে নাই কোনো ইম্পোর্ট থেকে। এইটা আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত ডেটা নিয়ে কাজ করছিলেন? 74-75 থেকে 13-14, মানে প্রায় 4 দশক 40 বছর। মানে এই 40 বছরে শুধুমাত্র 7 বছর বিপিসি লস করেছে। এবং সেই লসের যদি আমি ওই ভ্যাট ট্যাক্স এগুলো বাদ দিয়ে তার যে খরচ, তার যে অ্যাকাউন্ট, মানে তার অ্যাকাউন্টসে যে খরচটা সে দেখায়, সেই খরচ যদি বিবেচনায় নেই এবং সে যে মূল মানে যে দামে বিক্রি করেছে পাম্পে বা তার যে রেভিনিউ, সেখানে দেখলে এখানে লস নাই। এই 7 বছরের যে লস, সেই লস কি বাকি যে 33 বছরের লাভ তার চেয়ে নিশ্চয়ই বেশি না? খুবই ইনসিগনিফিক্যান্ট তার অ্যামাউন্টটা, লসের অ্যামাউন্টটা, এবং সেটা হয়তো 3 বছরের লাভের চেয়ে কম হবে। আমরা তো একটা কথা প্রায় শুনি, মানে সেই আওয়ামী লীগ সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এখনকার কোনো সরকার, এখন যদি এই নিয়ে এখনও আলাপ ওঠে নাই, যে ডিজেলে ভর্তুকি দেওয়ার একটা বিষয় সবসময় শুনি। ডিজেলও তো সেই বিপিসিরই প্রোডাক্ট দিন শেষে। তাহলে যদি এই 7 বছর তারা লসে থাকে, তাহলে এই ভর্তুকির কথাটা এতবার ওঠে কেন? আর সাথে আরেকটা জিনিস একটু যোগ করি, IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক এবং রিসেন্টলি যে ইউএসএর সাথে যে ট্রেড ডিলটা হলো, তার এক ধরনের ইমপ্লিকেশন শোনা যায় যে এই ভর্তুকিগুলো কমিয়ে আনতে হবে। সেই প্রসঙ্গে ওঠা কেন? আচ্ছা, মানে আমার মতো আরও কিছু মানুষ আছেন যারা, আমি এখন যেগুলো বলবো এইভাবে বিষয়টাকে দেখেন, যে বিষয়টা হচ্ছে IMF, বিশ্ব ব্যাংক বা মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ যে চুক্তিটা করেছে, একটু ইতিহাসের আগে থেকে তাকালে যে ব্রেটন উড কনফারেন্স এবং তার পরবর্তী যে অর্গানাইজেশনগুলো তৈরি হলো বিশ্বের ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং মানি মার্কেট কন্ট্রোল করবার জন্যে, সেগুলো নেতৃত্ব কারা দিয়েছিল? সেগুলোর নেতৃত্বে ছিল আমেরিকা, সেগুলোর নেতৃত্ব ছিল তার সবচাইতে পটেনশিয়াল মার্কেট ইউরোপকে বাঁচানো আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ইউরোপ ছিল তার মার্কেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত এরকম একটা অর্থনীতি, মানে অসংখ্য অর্থনীতি, ওখানে অনেকগুলো দেশ তো, এবং তারা সবাই আমেরিকার ভারী ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের ক্রেতা। সুতরাং তাদের অর্থনীতিকে সুস্থ করবার একটা প্রয়োজন তার ছিল। তো এই ধরনের কনটেক্সটে কিন্তু এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশ্ব পরিমণ্ডলে তৈরি হয়েছে, এবং তারা যখন তেলের উপরে ভর্তুকি বা জ্বালানিতে ভর্তুকি দিতে পারবো না, বাংলাদেশ দিতে পারবে না, এই কথাটা বলে, এইটা স্রেফ অ্যাকাউন্টিংয়ের যোগ বিয়োগের হিসাব না, এইটা হচ্ছে একটা সম্ভাবনাকে ধ্বংস করবার একটা প্রস্তুতি বা একটা প্রিকন্ডিশন ক্রিয়েট করা। সেটা হচ্ছে যে আপনি যখন আমাদের যে শিল্পে বা অর্থনীতিতে আমরা যতটুকু এগিয়েছি, তার একটা বড় কন্ট্রিবিউশন, এটা শুনবেন যে প্রাকৃতিক গ্যাস। আমার দেশে যে প্রাকৃতিক গ্যাস আমরা পেয়েছি, আজকে আমাদের অর্থনীতির চাকা বা অর্থনীতির সাইজটা যে বড় হয়েছে, তার পেছনে সস্তার এই জ্বালানিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সস্তা শ্রম, খুবই ক্রিয়েটিভ উদ্যোগ
এবং উদ্যোক্তা, হয়তো ডাইভার্সিটি অনেক আমরা আনতে পারি না, সেখানে সরকার এবং পলিসি মেকারদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। শুধুমাত্র সমস্ত রিসোর্স এবং সাপোর্ট আমরা অ্যাপারেল সেক্টরে দিলাম, আমি অন্য সেক্টরগুলো আমার ডাইভার্সিফাইড অন্য ডাইভার্সিটিতে আমরা করলাম না, এক ধরনের আরএমজি নির্ভরতা নির্ভরতা করা হলো। এবং কিন্তু তারপরেও দিন শেষে আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে লার্জেস্ট এমপ্লয়মেন্টটা আমি আরএমজি সেক্টরে পাচ্ছি। আপনি ভাবেন যে ওনারা হয়তো বলে 40 লাখ এমপ্লয়মেন্ট, হয়তো এটা ইনফ্লেটেড, এটা সে আমরা আসি যে এটা 30 লাখ, তার মানে মোরলেস 25 লাখ পরিবার, এর সাথে 5 দিয়ে গুণ করি, হ্যাঁ, 1.25 কোটি 1.5 কোটি মানুষ এর সাথে ডিপেন্ডেন্ট। এটা যদি 10 লাখ কম হতো, 10 লাখ যদি কম হয় তাহলে 50 লাখ মানুষ বেকার পরিবার, এবং তার ইম্প্যাক্ট কত ভয়াবহ হতো। তো জ্বালানিতে ভর্তুকি যার যেটা প্রয়োজন সে কিন্তু ভর্তুকি দেয়। আমেরিকা, ইউরোপের অধিকাংশ দেশ কৃষিতে তাদের পুরো কৃষি বেঁচে আছে তাদের রাষ্ট্রায়ত্ত ভর্তুকির উপরে, নানান ফর্মের ভর্তুকির উপরে। তারা যখন আমাকে বলছে যে ভর্তুকি তুমি দিতে পারবা না, তার মানে হচ্ছে আমার এখানে শিল্পায়ন হোক সে চায় না, আমার এখানে অর্থনীতিটা একটা সাস্টেনেবল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করুক এইটা সে চায় না। যখন আপনার সমাজে আনএমপ্লয়েডের পরিমাণ যখন বেশি থাকবে, তখন ওই রাষ্ট্রকে যা কিছু করানো সম্ভব হবে, কারণ আপনার ঘর অশান্ত, আনস্টেবল। আপনি যখন আপনার এমপ্লয়মেন্ট থাকবে, আপনি কাজ দিতে পারছেন, মানুষ কাজ ছাড়া কোনো মানুষ থাকতে চায়, এইটা সমাজের স্বাভাবিক ফেনোমেনা না। স্বাভাবিক ফেনোমেনা মানুষ কাজ করতে চায়। আপনি একদিন ছুটি নিয়ে দেখেন না, হ্যাঁ, আপনার ভালো লাগবে না, আপনি 1 মাস কাজ বাদে বসে থাকতে পারবেন? আমি বলছি সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, তাদের দেখা যাবে যে অস্থির হয়ে যাবে, 2 দিন 3 দিন 4 দিন 2-একটা জায়গায় বেড়াবে, তারপরে সে বেসিক্যালি মানুষ কাজটাই করতে চায়, তার কাজের ক্ষেত্রটা তৈরি করতে হবে। যখন আপনি কাজের ক্ষেত্র তৈরি করতে পারবেন না, তার নানান ধরনের সামাজিক রাজনৈতিক ইমপ্লিকেশন বা তার কনসিকুয়েন্স থাকে, তখন একটা দেশ, একটা ভূখণ্ড, একটা সমাজ আনস্টেবল হয়। তো এছাড়া আর কোনো উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্র, IMF বা বিশ্বব্যাংকের আছে বাংলাদেশের মতো দেশগুলোরে নিয়ে? আমার কাছে মনে হয় না। এইগুলো ঠেকানোর জন্য কিংবা এগুলো থেকে বেঁচে থাকবার জন্য যে অভ্যন্তরীণ সম্পদ কিংবা অভ্যন্তরীণ কর্মসংস্থান তৈরি করা দরকার, সেগুলো কি অনেক বেশি অসম্ভব? অসম্ভব না, তবে সবার আগে এক ধরনের রাজনৈতিক ঐকমত্য বা কনসেনসাস তৈরি হওয়াটা জরুরি এই প্রসঙ্গে। এবং এটা জাতিগতভাবে ইগোরও কোয়েশ্চেন, যে আমি আমার অভ্যন্তরীণ সমস্যা আমার নিজস্ব ক্যাপাসিটিতে সলভ করব। তুমি প্রতিবেশী, হ্যাঁ তুমি উদ্বেগ জানাচ্ছ, ধন্যবাদ, বাট আমরা দেখছি আমাদের বিষয়। আমাদের আনফর্চুনেট হচ্ছে আমাদের এখানকার এই রাজনৈতিক লিটারেসিটা জাতীয়ভাবে এবং আমাদের যে পাওয়ার স্ট্রাকচার সেই জায়গায় সংহত না। তো এইটা তো একটা ব্যাটল। এই ব্যাটলটা হচ্ছে অস্ত্র নিয়ে না, হয়তো অস্ত্র নিয়েও হয়, যখন কূটনীতি ব্যর্থ হয়, যখন ট্রেড প্রেশার ব্যর্থ হয়, তখন এই যে ইসরায়েল আমেরিকা, তার শক্তি আছে সে মিসাইল মারতেছে, ইরানের শক্তি আছে সে পাল্টা জবাব দিচ্ছে, কিন্তু অস্ত্রের বহিঃপ্রকাশটা হয় শেষে, কিন্তু তার আগেও কিন্তু লড়াইটা থাকে। এবং যে কোনো নেগোসিয়েশন তো আসলে একটা লড়াই, এবং সেই লড়াইটা করবার জন্য আপনি যখন বর্তমানে এই সরকার একটা ট্রেড ডিলে যাচ্ছে বা আঞ্চলিক একটা ফোরামের মধ্যে যাচ্ছে, সে যখন একটা দীর্ঘমেয়াদে চিন্তা করে একটা ভয়েস রেইজ করবে, আমি নিশ্চিত ওই পলিসি মেকার বা ওই মন্ত্রী মহোদয় বা ওই এমপি বা ইভেন যে প্রতিনিধি, সে নিশ্চিত না যে তার এই উদ্যোগটা পরবর্তী যে সরকারে যারা আসবে তারা
একইভাবে গুরুত্ব দিবে কিনা, মানে লিগেসিটা কন্টিনিউ হবে কিনা। তো ফর গ্রেটার ইন্টারেস্ট আমাদের একটা সাধারণ রাজনৈতিক অবস্থান থাকাটা দরকার, যেটা খুব সিগনিফিক্যান্ট ঘাটতি আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে রয়েছে। এগুলো সলভ না করলে মানে এই জিনিসগুলো খুব রাতারাতি কিছু পরিবর্তন হয় না। আপনার এই লিগেসির প্রশ্নে একটা জিনিস মনে পড়লো, আওয়ামী লীগ সরকারের সময় কিছু এলএনজি প্রকল্প ছিল যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কার্যত বন্ধই হয়েছিল। এই সরকার কি সেগুলো আবার মনে হচ্ছে যে উদ্যোগ নিয়ে শুরু করবে? কারণ কার্যত এই সংকট তো এই নির্বাচিত সরকারকে কাটাতে হবে। যথেষ্ট সময় হয়নি এই বিষয়ে, মানে এটা তো খুবই অল্প সময়, তার এর মাঝে একটা ঈদ গেল, রমজান গেল। রমজান ঈদে আমাদের কাজকর্ম কম হয়, এটা আপনি জানেন। এটার জন্য অপেক্ষা করতে হবে। বিষয়টা আসলে কিভাবে দেখবে নতুন সরকার, সেটাও কিন্তু তার রাজনৈতিক সিদ্ধান্ত। কিভাবে দেখা উচিত এই বিষয়ে কথা হতে পারে যে সেটা একান্তই আমার আপনার ব্যক্তিগত বুঝ ব্যবস্থা থেকে বলা যেতে পারে। যে জিনিসটা হচ্ছে যে যেই প্রকল্পটা, মানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে হ্যাঁ এই প্রকল্পটা ভালো, কিন্তু এই প্রকল্পটা যে প্রক্রিয়ায় যে কোম্পানিকে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা স্বচ্ছ নয়। সুতরাং আমি যদি একটা প্রকল্প হাফওয়ে ইমপ্লিমেন্ট হয়েছে, আমি যদি সেটা বন্ধ করে দিই, তাহলে রিসোর্স ওয়েস্টেজ, অপচয়টা কার হবে? আমার হবে। সুতরাং এইটা ভেরি বেসিক, খুবই সাধারণ একটা বিষয় যে হ্যাঁ আমার পাবলিক ম্যান্ডেট নিয়ে আমি আসছি, এটা বন্ধ করার জন্য না, পাবলিক রিসোর্স ধ্বংস করার জন্য না, বরং এটা যে অনিয়ম হয়েছে সেগুলো আমি অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা আমি নিতে পারি। এবং আমার চেষ্টাটা থাকতে হবে যে আমার রিসোর্সের সর্বোৎকৃষ্ট ব্যবহার। আমি যদি একটা কাজ মানে ধরেন আমার দেশে গ্যাসের সংকট থাকবে, সুতরাং এলএনজি টার্মিনাল করা তো আমার জন্য প্রয়োজন, এটা যে ফর্মেই বলি। হ্যাঁ এই কথাটা থাকবে আবার যে হ্যাঁ আমার অভ্যন্তরীণ তেল গ্যাস অনুসন্ধান জোরদার করবারও একটা দায়িত্ব থাকে, সেটা একটু ভিন্ন প্রসঙ্গ। এই প্রসঙ্গের যদি আমরা একটু ন্যারো ডাউন করে আলাপটা করি, সেক্ষেত্রে কাজটা কি হবে হেড অফ এক্সিকিউটিভ হিসাবে বা সরকার, হ্যাঁ মানে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, তার কাজ তো যৌক্তিক এটা যে অনিয়মগুলোকে অ্যাড্রেস করা এবং আমাদের আইন আছে সে আইনে সেগুলো সমাধান করা। কিন্তু একটা অবকাঠামো যেটা প্রয়োজনীয়, মানে কিছু প্রকল্প থাকে অপ্রয়োজনীয়। আমরা দেখেছি যে ধান ক্ষেতের মধ্যে একটা ব্রিজ করে রাখছে, দুই পাশে কোনো রাস্তা নেই, একটা ব্রিজ, মানে অ্যাপ্রোচ রোড ছাড়া ব্রিজ মনে হয় কয়েকশো আছে বাংলাদেশে। তো এই ধরনের বিষয়গুলো, বাট এটা সাইন, এটা দিয়ে এই ঘটনা মানে এইরকমেরও পাগলামো হতে পারে বা এরকম অ্যাট্রোসিটি হতে পারে একটা সিস্টেমে, সেটার উদাহরণ এটা। কিন্তু যেই প্রকল্পটা প্রয়োজনীয় সেই প্রকল্প আপনি কেন বন্ধ করবেন? আপনি সেই প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম হলে, দুর্নীতি হলে সেটা নিয়ে আপনি ধরবেন এবং আপনি এক্সাম্পল তৈরি করবেন, যেন ওই মেজারটা আপনার সিস্টেমের মধ্যেও যে ম্যালফাংশনগুলো থাকে সমস্ত সিস্টেমেই থাকবে, সমস্ত পলিটিক্যাল প্রসেসের মধ্যে থাকবে। আপনি শতভাগ বিশুদ্ধ মানুষ নিয়ে রাজনীতি করবেন বা কোনো সংগঠন করবেন, এটা হয় না। কিন্তু থাকে কি যে সংগঠন বা রাজনীতি বা সরকার পরিচালনার কতগুলো নীতি আদর্শ থাকে, সেই নীতিতে স্ট্রিক্ট থাকলে তখন এই প্রবণতাগুলো সংকুচিত হয়, বরং বেটার পিপল তারা এম্পাওয়ার্ড হয়। এটা নতুন সরকার করবে কিনা সেটা নিশ্চয়ই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা শেষ করি, আবার একটু বর্তমান অবস্থায় ফিরি। এই মুহূর্তে যে সংকট চলছে, গত কয়েক সপ্তাহ তো সরকারকে দেখলেন, এই সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ সেগুলো সাফিসিয়েন্ট কিনা, কিংবা শর্ট টার্মে কী ধরনের উদ্যোগ সরকার আসলে নেওয়া উচিত? মানে আমরা যেটা আলোচনা করছিলাম, এই যে কালোবাজারের হাতে তেল চলে যাওয়া এবং যে পণ্যে আসলে আমরা স্বয়ংসম্পূর্ণ সেই পণ্যে, সেই জায়গা থেকে সরকারের উদ্যোগগুলো সাফিসিয়েন্ট কিনা, সামনের দিনে আমরা আসলেই কোনো বড় সংকটে পড়বো কিনা, ডিজেল, এলএনজি অন্যান্য। যেমন সামনে যদি অস্থিতিশীলতা, বৈশ্বিক সিচুয়েশনে অস্থিতিশীলতা বাড়তে থাকে,
তাহলে সামনে আমাদের জন্য ভয়ঙ্কর দিন। সেইটা যদি মোকাবেলা করতে হয় ইমিডিয়েটলি, এখন যে অস্থিরতাটা তৈরি হলো হুইচ ইজ ভেরি আর্টিফিশিয়াল, এইটাকে খুব শক্ত হাতে দমন করতে হবে। মানে শব্দগুলো হচ্ছে শক্ত হাতে দমন করতে হবে। এছাড়া আমরা ওই কঠিন সময় মুখোমুখি হলে আমরা আরও আমাদের সাফারিং আরও বাড়বে। এবং এখানে যদি মার্কেট সিস্টেমে সাপ্লাই চেইনে যে অ্যানোমালিগুলো আছে এগুলো যদি এক্সাম্পলারি পানিশমেন্টের মধ্যে নিয়ে আসা না হয়, যদি অ্যানোমালি হয়ে থাকে, এটা যদি প্রপারলি ডিল করা না হয় স্ট্রং হ্যান্ডে, তাহলে সত্যিকারের সংকট যদি সামনে আসে তখন জনমানুষের ভোগান্তি আরও চূড়ান্ত হবে। সেই ভোগান্তি যাতে না হয় আমরা সেই প্রত্যাশা করি। আন্তর্জাতিক যে সংকট চলছে, যে যুদ্ধ চলছে, সেটিও আমরা প্রত্যাশা করি খুব শিগগিরই একটা সমাধানের দিকে যাবে। মঞ্জুরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হাসানের সাথে। তার মতো আমরাও প্রত্যাশা করি যে সরকার সামনের দিনে তার প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেবে এবং আন্তর্জাতিক বিশ্বে যে সংকটগুলো তৈরি হয়েছে, যুদ্ধ থামবে। যুদ্ধের পক্ষে কেউই নয়, সবাই শান্তি চায় এবং এই সংকটগুলো থেকে উত্তরণ হয়ে বাংলাদেশে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে পডকাস্ট কথা চলুক দেখার জন্য।